গুড ইভিনিং এভরিওয়ান, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি। ম্যাথের যে স্ট্যাটিক্স পার্টটা আছে, অর্থাৎ পরিসংখ্যা, সেই পার্টটা আজকে আমরা শিখব। এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমরা 6-7 থেকে ট্যালি মার্ক বা বিভিন্ন গ্রাফ ক্লাস 10-এ গ্রাফের অঙ্ক আছে, ওজাইভের অঙ্ক আছে, তোমরা শিখছো। তো এখানে ওই সব গ্রাফ ট্রাফ করতে হবে না। গভর্নমেন্ট জবের জন্য যে প্রবলেমগুলো আসে সেগুলোই আমি দেখাবো। বিশেষ করে আরআরবি, গ্রুপ ডি, যেটা এখন পরীক্ষা চলছে, এএলপি আর টেকনিশিয়ানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। গ্রুপ ডিতে একটা কোশ্চেন এখান থেকে আসবেই। আমি যে 7টা প্রবলেম করাবো, এর মধ্যে থেকেই একটা টাইপ আসবেই, তুমি ধরে নাও। অর্থাৎ এই ক্লাসটা যদি তুমি করো, আরআরবি গ্রুপ ডির 1 নাম্বার তোমার পকেটে, এইটুকু বলতে পারি। তো আমরা এই পরিসংখ্যা বা স্ট্যাটিক্সের মধ্যে কি শিখব না, আমরা মোড কি জিনিস শিখব? মোড, মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স। তো মিন মানে হচ্ছে গড়। তোমরা গড়ের অঙ্ক 6-7 থেকেই সবাই জানো, করে এসছো। কি জিনিস? মনে করো একটা আলমারিতে, ঘরে 7টা আলমারিতে গড়ে 4টে, 5টা, 6টা এরকম করে বই রয়েছে। তোমাকে কোশ্চেন করা হলো যে প্রত্যেকটি আলমারিতে গড়ে কতগুলো বই আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি? সব আলমারির বই সংখ্যা যোগ করে তাকে আলমারির সংখ্যা দিয়ে, অর্থাৎ 7 দিয়ে ভাগ করলে প্রতিটা আলমারিতে গড়ে কত বই আছে পেয়ে যাই। কিন্তু কোশ্চেনটা যদি আর একটু কমপ্লিকেটেড, জটিল হয়, অর্থাৎ তোমাকে একটা শ্রেণী বলে দিল, যে একটা রেঞ্জ বলে দিল, এই রেঞ্জের এতজন, এই রেঞ্জের এতজন, এই রেঞ্জের এতজন এরকম আছে, গড়ে কতজন আছে, তাহলে সেই ক্ষেত্রে প্রবলেমটা কিভাবে সলভ করব? মনে করো একটা স্কুলে বলল যে 10 থেকে 15 বছর বয়সী ছাত্রছাত্রী 5 জন, 15 থেকে 20 বছর বয়সী 10 জন, 20 থেকে 25 বছর বয়সী 7 জন এরকম আছে। তাহলে গড়ে সেই স্কুলে ছাত্রছাত্রীদের বয়স কত? এই ধরনের প্রবলেম করতে গেলে আমরা সহজ যে গড়ের হিসাব আমরা এতদিন করে এসেছি, সেইভাবে গড় বের করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের একটু স্পেশাল এই স্ট্যাটিক্স দরকার হয়। কয়েকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। কিভাবে আমি করছি ভালো করে খেয়াল করো। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, যে 7টা অঙ্ক দেখাবো, এই এক একটা অঙ্ক এক একটা টাইপ, বোঝা গেল? তো মন দিয়ে দেখো। দেখো একটা প্রশ্ন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। কোশ্চেনটা কি করে দিয়েছে না, ইফ দ্য মিন অফ ফলোয়িং ডিস্ট্রিবিউশন ইজ 26, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনে গড় সেটা 26 বলে দিয়েছে। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? তাহলে কে এর ভ্যালুটা কত, এটা জানতে চেয়েছে। তো এটা হচ্ছে ক্লাস বা শ্রেণী, আর এই ফ্রিকোয়েন্সিকে বাংলায় আমরা পড়ে এসেছি ক্লাস 10-এ, এটাকে বলা হয় পরিসংখ্যা। তো আমি দেখি এখান থেকে কিভাবে আমি গড় বা মিনটা বের করতে পারি, আগে সেটা দেখি। তো দেখো এখান থেকে আমাকে xi আর fi বের করতে হবে। xi-টা কি? xi-টা হচ্ছে এই শ্রেণীর থেকে xi বের করব। কিভাবে বের করব? সেটা হচ্ছে এই দেখো, একটা শ্রেণী বলতে এখানে কি বুঝিয়েছে দেখো, ভালো করে খেয়াল করো। এর 0 আর 10 মনে করো, প্রথম শ্রেণীটা আমি নিয়ে নিয়েছি 0 থেকে 10। এই যে শ্রেণী এইটাকে বলা হয়, প্রথম যেটা থাকে সেটাকে বলা হয় নিম্ন সীমা বা লোয়ার লিমিট, আর এই উপরে যেটা আছে এটাকে বলা হয় ঊর্ধ্ব সীমা। বোঝা গেল? তো এই xi ইকুয়াল টু হবে, xi ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে, xi যেটা হবে সেটা হচ্ছে ঊর্ধ্ব সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে xi এর ভ্যালু বেরাবে। তাহলে তুমি বলো, এই যে শ্রেণী, এখানে ঊর্ধ্বসীমা কত? 10, নিম্নসীমা কত? 0। তাহলে 10 প্লাস 0 ডিভাইডেড বাই 2 মানে 5। এই শ্রেণীর জন্য আমি দেখলাম xi এর ভ্যালু 5 বেরালো। fi কত? fi হচ্ছে 8 হলো। তাহলে এই শ্রেণীটার বলো একই রকম ভাবে এই শ্রেণীটার xi কত হবে? 20 প্লাস 10 ভাগ 2 মানে 30/2 অর্থাৎ 15। এর fi কত? এর fi হচ্ছে 10। হয়ে গেল। 20 আর 30, এই শ্রেণীর xi টা কত? 30 প্লাস 20 অর্থাৎ 50
ডিভাইডেড বাই 2 মানে 25। এর পরিসংখ্যা কত? কে। এটা কত? 40 আর 30 70, 70 ভাগ 2 মানে 35। এর পরিসংখ্যা কত? 6। এটা কত? 90 ভাগ 2 মানে হচ্ছে 45। এর পরিসংখ্যা কত? 12। হয়ে গেল। এবার আমাকে এফআই এক্সআই বের করতে হবে। এফআই এক্সআই, এফআই এক্সআই বুঝতেই পারছো, এফআই আর এক্সআই এর গুণফল, অর্থাৎ এই দুটো গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে বলো এর এফআই এক্সআই কত হবে? 5 × 8 5 8 40। এর এফআই এক্সআই কত হবে? 15 × 10 150। এর এফআই এক্সআই কত হবে? 25 × কে, তাহলে 25k। এর এফআই এক্সআই কত হবে? 35 × 6 5 6 30 এর 0 আর হলো 3 318 19 20 21 এর 1 210। এইটা এটা হচ্ছে 25k। এটা 210, এটা 45 আর 12 45 × 12। দেখো দেখো গুণের একটা শর্ট ট্রিক্স আমি শেখাচ্ছি। আমরা এতদিন গুণ নর্মাল নিয়মে সবাই জানি কিভাবে করেছি। আমি যে ট্রিক্সটা শেখাচ্ছি খুব কম টাইমে হয়ে যাবে। দেখো সেটা হচ্ছে, প্রথমে এই উপরে নিচে গুণ করব, তারপরে কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করে যোগ করব, আর শেষে গিয়ে আবার উপরে নিচে গুণ করব। কি বললাম? প্রথমে ডান দিকে উপরে নিচে গুণ করব, তারপর কোনাকুনি গুণ করে যোগ করব, লাস্টে বাঁ দিকে উপরে নিচে গুণ করব। এই পদ্ধতিতে আমার একবারে বেরিয়ে যাবে গুণফলটা। কিভাবে? দেখো 5 দুগুণি 10 এর 0 হাতে হলো 1, তাহলে 4 দুগুণি 8 আর 5 অক্ষে 5 8 আর 5 কত? 13 13 আর হাতে 1 ছিল 14 4 হাতে হলো 1 4 অক্ষে 4 আর একে 5 540 হয়ে গেল। যদি নরমাল নিয়মে তোমরা করতে, যেটা ছোটবেলায় আমরা শিখেছি 45 × 12, দেখো 5 দুগুণি 10 এর 0 হাতে হলো 1 4 দুগুণি 8 আর একে 9 কিন্তু 5 অক্ষে 5 4 অক্ষে 4 0 9 একে 10 আর 4 14 4 হাতে হলো 1 4 একে 5 540। এটা নরমাল নিয়ম, আর এটা আমি সময় বাঁচানোর জন্য শর্টকাট একবারে দেখিয়ে দিলাম। তাহলে শর্টকাট গুণটাও তোমরা শিখে গেলে। তাহলে এটা হচ্ছে 540। এবার সামেশন অফ এফআই এক্সআই তোমাকে বের করতে হবে। সামেশন অফ এফআই এক্সআই মানে, সামেশন মানে হচ্ছে যোগফল, ঠিক আছে? সামেশন অফ এফআই এক্সআই মানে এই এফআই এক্সআই যেটা বেরিয়েছে আমার, এর যোগফলটা বের করতে হবে। তাহলে এগুলো সব যোগ করে ফেলি। যোগ করলে কত হবে? 540 210 150 আর 40, তাই তো? 540 210 150 40 যোগ করে দাও। 0 4 4 8 আর একে 9 একে 10 আর 4 14 4 আর হলো 1 1 আর একে 2 2 এর 2 4 5 4 9 940। তাহলে 940 প্লাস 25k। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই 25k এর সঙ্গে যোগ বিয়োগ হয়নি, এটা আলাদা করে এইভাবেই থেকে গেছে। কেন থেকে গেছে? কারণ হচ্ছে গরু আর ছাগল একসাথে যোগ বিয়োগ হয় না। অর্থাৎ আমি বলতে পারি না দুটো গরু প্লাস দুটো ছাগল মানে 4টে গরু বা 4টে ছাগল, এইটা বলা যায় না। দুটো গরু প্লাস দুটো ছাগলকে ওই অবস্থাতেই রাখতে হয়। কিন্তু যদি আমি বলি দুটো গরু প্লাস দুটো গরু, তাহলে আমি বলতে পারি 4টে গরু। যদি আমি বলি দুটো গরু প্লাস দুটো ছাগল, দুটো ছাগল প্লাস দুটো ছাগল, তাহলে আমি বলতে পারি 4টে ছাগল। কিন্তু দুটো গরু প্লাস দুটো ছাগল একে যোগ বিয়োগ করা যাবে না, ওই দুটো গরু প্লাস দুটো ছাগল ওইভাবেই লিখতে হবে। এর থেকে কি বোঝা গেল? এর থেকে আমরা বুঝতে পারি যে সেম কোয়ান্টিটি বা একই ধরনের রাশি আমরা যোগ বিয়োগ করতে পারি, ভিন্ন রাশি যোগ বিয়োগ হয় না। তাই এখানে সংখ্যাগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট জিনিস, এটা একটা ধ্রুব বা কনস্ট্যান্ট যার পরিবর্তন হয় না। এটা 540 540, 210 210, এগুলো সব একটা সংখ্যা। আর এখানে কে সমন্বিত একটা রাশি, কেটার মান আমি জানি না এখনো। তাহলে এইটা কি একই রাশি? একই রাশি না, এইগুলো সব একই রাশি, সবই সংখ্যা, তাই তাদের যোগ হয়েছে, যোগ হয়ে 940 হয়েছে। আর 25k কে সমন্বিত রাশিটা এদের থেকে আলাদা ধরনের নেচার,
সেই জন্য ওটা যোগ আকারে এইভাবে থেকে গেছে। বুঝতে পেরেছো না পারোনি? এই জায়গা নিয়ে অনেকের সমস্যা থাকে, যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট না, আর্টসের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রেই সমস্যাগুলো হয়, ঠিক আছে? বা যারা অঙ্কে অতটা ভালো নয়, তাদের কনসেপ্টে গন্ডগোল আছে, বুঝেছো? সেই জন্য আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে কেন এটাকে যোগ করে দিনি। অনেকের সঙ্গে 25 যোগ করে দেয়, দিয়ে পাশে কে লিখে দেয়, সেটা একদমই ভুল। তাহলে এই হলো আমার এফআই এক্সআই। এবার আমাকে বের করতে হবে সামেশন অফ এফআই, অর্থাৎ এই এফআই গুলোর যোগফল। সামেশন মানেই হচ্ছে যোগফল, এই যে সামেশন চিহ্ন মানে যোগফল। তাহলে এগুলো যোগ করলে কত হবে দেখো, 12 আর 8 20 আর 10 30, 30 আর 6 36, আর কেটা তো আলাদা রাশি, ওটা এরকম আলাদা করেই প্লাস কে লিখতে হবে। 12 আর 8 20, 20 আর 10 30, আর 6 36 প্লাস কে এর সাথে যোগ বিয়োগ হয় না, আলাদা রাশি, সেই কারণে হয়ে গেল। এইবার তাহলে গড় বা মিন কত বেড়াবে, গড় বা মিন, গড় অর্থাৎ যে মিনটা সেটা কত বেরাবে, সেটা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন অফ এফআই। এটা হচ্ছে গড়ের সূত্র। তা সামেশন অফ এফআই এক্সআই আমি তো বের করেছি, কত, 940 প্লাস 25k, আর সামেশন অফ এফআই কত বেরিয়েছে, 36 প্লাস k। এটা আমার মিনটা বেরিয়েছে। আর কোশ্চেনে দেখো বলে দিয়েছে যে এই ডিস্ট্রিবিউশনটার মিন হচ্ছে 26। তাহলে আমি একটা মিন বের করলাম এইটা, আর কোশ্চেনে বলে দিয়েছে 26 মিন। তাহলে এই কোশ্চেন অনুযায়ী আমি কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি লিখতে পারি যে 940 প্লাস 25k ডিভাইডেড বাই 36 প্লাস k ইজ ইকুয়াল টু 26। লেখা যায় না যায় না বলো? লেখা যায়। এবার নরমাল ক্যালকুলেশন করে এখান থেকে কে এর ভ্যালু বের করে ফেলো, তাহলেই হয়ে গেল যেটা চেয়েছে কোশ্চেনে। তাহলে এখানে কিছু নেই, মানে এক উপরে নিচে কোনাকুনি গুণটুন করলে 940 প্লাস 25k ইজ ইকুয়াল টু 36 ইনটু 26 কত হয়, শর্টকাট নিয়ম গুণে করে ফেলো, 36 ইনটু 26, 6 6 36 এর 6, হাতে হলো 3, 3 6 18, আর 6 দুগুণে 12, 18 19 20 আর 10 30, 30 আর 3 33 এর 3, হাতে হলো 3, 3 দুগুণে 6 আর 3 9, 936। তাহলে এদিকে হচ্ছে 936 প্লাস 26k। কোথাও ক্যালকুলেশনে যদি কেউ বুঝতে না পারো বলবে, নর্মাল একদম কোনাকুনি, যেমন আমরা এক্স মানে নর্মাল এক্স ওয়াই যে সমাধান করেছি সেরকম, বুঝেছো? এখানে কে রয়েছে এক্স এর বদলে। তাহলে 25 আছে, তাহলে এখান থেকে কে ইজ ইকুয়াল টু কত হবে, এই 936 এইদিকে চলে আসলো, 940 মাইনাস 936 মানে 4। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কে এর ভ্যালু কত পেলাম, 4 পেলাম। না বুঝতে পারলে বলো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখালাম, না বুঝতে পারলে বলো, কোথাও কোনো ডাউট থাকলে বলো, আর যদি বুঝে থাকো তাহলে আমি মুছে দেবো, বুঝে থাকলে মুছে দেবো। মুছে দিলাম, হ্যাঁ। নেক্সট পরের অঙ্কে আমরা আসছি। এটা 1 নাম্বার হয়ে গেল, 7টা অঙ্ক করাবো, এতেই সবগুলো টাইপ দেখানো হয়ে যাবে, ভালো করে বুঝবে, 7টা অঙ্কই ভালো করে বুঝতে হবে, তাহলে এই ধরনের প্রবলেম যাই আসুক না কেন পারবে। দেখো 2 নাম্বার কোশ্চেন তোমাকে বলে দিয়েছে, কোশ্চেনটা আমি আগে লিখি। 2 নাম্বার কোশ্চেন, what is the median for the data
এই হলো কোশ্চেন। দেখো কোশ্চেনটা ভালো করে বোঝো। হোয়াট ইজ দ্য মিডিয়ান ফর দ্য ডেটা গিভেন বিলো। তোমাকে নিচে একটা ডেটা বলে দিয়েছে এবং তোমাকে মিডিয়ান বের করতে বলেছে। মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। বাংলায় আমরা এই মিডিয়ান মানে কি শিখেছি? মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা শিখেছি। এটা হচ্ছে মিডিয়ান মানে মধ্যমা, বাংলা এটাকে মধ্যমা বলে। তাহলে এই প্রবলেমটা কি করে করব? দেখো, এটা হচ্ছে শ্রেণী, গ্রুপ মানে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে পরিসংখ্যা, এটা হচ্ছে পরিসংখ্যা। দেখো, এই প্রবলেম বের করতে গেলে আমরা ক্লাস 10-এ শিখেছি ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার নিয়মটা ভালো করে বুঝবে কি করে করতে হয়। দেখো, 160 থেকে 170 এইরকম 20 জন আছে। 160 থেকে 170 এরকম কতজন আছে? 20 জন। এবার একটু আমি অন্যভাবে বলি। দেখো, মানে 160 থেকে শুরু করে 170 এর মধ্যে, অর্থাৎ 170 এর কম, ভালো করে বুঝবে, 170 এর কম কতজন আছে? 20 জন। 170 বা 170 এর কম 20 জন। কিন্তু যদি আমি বলি 180 বা তার কম, এরকম কতজন আছে? 180 বা তার কম কতজন আছে যদি বলি, তাহলে দেখো টোটাল হয়ে যাবে এই 170 থেকে 180 পর্যন্ত তো 110 জন আছে। আর এই যে 20 জন, এরাও তো 180-র কম, ভালো করে বুঝবে। এই যে 20 জন আগে ছিল 160 থেকে 170 এর মধ্যে, এরাও তো 180-র কম, বুঝেছো? তাহলে আমি যদি বলি 180 বা 180-র কম, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে মোট সংখ্যাটা 110 প্লাস 20, অর্থাৎ 130। বুঝেছো না বোঝনি? বলো, বুঝেছো না বোঝনি? ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যাটা বুঝতে পারছো তো? ঠিক একই রকম ভাবে যদি আমি বলি 190 এর কম, তাহলে কি হবে? তাহলে এই 130 এর সঙ্গে আরো এই 130 যোগ হয়ে যাবে, অর্থাৎ 260। যদি বলি 200 এর কম, তাহলে এই 260 এর সঙ্গে আরো 80 যোগ হয়ে যাবে, মানে হচ্ছে 340। যদি বলি 210 এর কম, তাহলে সেই ক্ষেত্রে 340 আর 60 যোগ হয়ে যাবে, মোট হচ্ছে 400। বুঝেছো না বোঝনি? বলো। এই 400টাকে আমি ছোট হাতের n দিয়ে ডিনোট করি, বোঝা গেল? অর্থাৎ মোট ওই যে 210 এর কম বা 210 বা 210 এর কম মোট কতজন, সেটা হচ্ছে 400 জন। বোঝা গেল? এখান থেকে এইবার আমাকে যে মিডিয়ান, এই মিডিয়ানের একটা সূত্র আছে, সূত্রটা ভালো করে খেয়াল করো। কিভাবে আসলো জেনে দরকার নেই, এগুলো যারা ক্লাস 10-এ পড়ে ওদের ডিটেলস লাগে, তোমাদের লাগবে না। দেখো, মিডিয়ান বা মধ্যমা এর যে সূত্র, সেটা হচ্ছে L প্লাস, আমি বলছি কোনটা কি, L প্লাস তোমার n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু H। এই সূত্রটা মনে রাখবে। এবার কোনটা কি আমাকে জানতে হবে। এলটা কি জিনিস? এলটা হচ্ছে যে আগে যে শ্রেণী বলেছি তোমার, সেই শ্রেণীর নিম্ন সীমা, বোঝা গেল? এলটা হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা। আমি ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা একটু আগেই দেখালাম, সেই নিম্ন সীমাটা হচ্ছে এল। আর n/2টা তো এই যে n এর মান যদি 40 হয়, তাহলে n/2 বুঝতেই পারছো, n/2টা। CFটা হচ্ছে কাঙ্ক্ষিত শ্রেণীর, অর্থাৎ যে শ্রেণীটা আমার কাজে লাগবে, যে শ্রেণীটার উপর আমি অপারেশনটা করব। আমি আসছি কিভাবে সেই শ্রেণীটা বের করতে হবে। কাঙ্ক্ষিত শ্রেণীর আগের ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা। সিএফটা কি? কাঙ্ক্ষিত শ্রেণীর
আগের ক্ষুদ্রতর কাঙ্ক্ষিত শ্রেণীর আগের ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা আমি দেখালে বুঝতে পারবে, আগে তোমরা লিখে নাও যে কোনটা কি, তারপর আমি দেখাবো যে এটা কোথা থেকে কিভাবে পাচ্ছি। আচ্ছা, এফটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে কাঙ্ক্ষিত শ্রেণীর পরিসংখ্যা, এই নিয়ে কোনো গল্প নেই, প্রথম থেকেই বলে আসছি। আর এইচটা হচ্ছে রেঞ্জ, অর্থাৎ বিস্তার। মনে করো একটা শ্রেণী, এই যে এই শ্রেণীটা 160 থেকে 170, এর বিস্তার কত 10, 170 থেকে 180 এর বিস্তার কত 10, এইরকম। তাহলে এইচটা হচ্ছে বিস্তার। বোঝা গেল? এবার আমি কাঙ্ক্ষিত শ্রেণীটা আমাকে আগে বের করতে হবে। দেখো এখানে n বেরিয়েছে 400, তাই তো? n বেরিয়েছে 400, তাহলে n/2 কত হবে? n/2 মানে 400/2 মানে হচ্ছে 200। n/2 এর মান 200 বেরালো। তাহলে আমাকে আচ্ছা, আমাকে দেখতে হবে যে এই 200টা, আচ্ছা n/2 200, আচ্ছা এই 200টা, এই দেখো ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা যে আমি বের করেছি, এখানে এই 200টা কিসের মধ্যে আছে? 200টা কোন লাইনে আছে দেখো, এখানে 20, 130, এখানে 260, মানে 130 এর পর থেকে 260 পর্যন্ত এই লাইনে আছে, এই যে। তার মানে এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত শ্রেণীর, মানে কাঙ্ক্ষিত শ্রেণী একদম। ভালো করে বোঝো ব্যাপারটা। দেখো n/2 আমি কত পেয়েছি? 200। এই 200টা কোন ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যার ভিতরে আছে? দেখো 130 এর পর থেকে তোমার 340 এর আগে পর্যন্ত সব এর মধ্যে রয়েছে, তাই তো? তাহলে 200টা কোন শ্রেণীতে আছে? 1 2 3 4 5টার মধ্যে, এর মধ্যে আছে। তাহলে এই যে লাইনটা, এটা হচ্ছে এর উপরে আমি সব অপারেশনটা করব। বোঝা গেল? এইবার আমি এল এর মানটাতে আসি। এই যে আমি পেয়ে গেছি কোন লাইনটার উপর অপারেশন করব, সেই লাইনের শ্রেণীটা কি? 180 থেকে 190, এর এল মানে নিম্ন সীমা কত? 180। বোঝা গেল? সিএফ মানে, এবার দেখো সিএফটা ভালো করে বোঝো। সিএফ মানে হচ্ছে কাঙ্ক্ষিত শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে এইটা, তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো বলে দিয়েছে, কাঙ্ক্ষিত শ্রেণীর আগের ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে কাঙ্ক্ষিত শ্রেণীর হচ্ছে এইটা, তার আগেরটা কত? 130। হয়ে গেল। এফটা কি? এফটা হচ্ছে পরিসংখ্যা কত? এই যে লাইন, এর পরিসংখ্যা কত? এই যে হচ্ছে পরিসংখ্যা, সেটা কত? 130। এফ এর মানও 130 বেরিয়েছে। আর এইচ এর মানটা কত? এইচ আমি বলেছি কি বিস্তার। তাহলে এখানে শ্রেণী হচ্ছে 180 থেকে 190, এর বিস্তার কত? 10। ব্যাস, এই ভ্যালুগুলো ওই সূত্রতে বসিয়ে দাও, তুমি মিডিয়ান বা মধ্যমা পেয়ে যাও। তাহলে সুতরাং মধ্যমা সমান সমান কত হবে? মধ্যমা বা মিডিয়ান ইজ ইকুয়াল টু, যদি সব সূত্রের মান, এই মানগুলো যদি বসাই, তাহলে 180 প্লাস n/2 মানে হচ্ছে 200 মাইনাস সিএফ এর মান হচ্ছে 130 ডিভাইডেড বাই এফ এর মানও 130 ইনটু এইচ এর মান কত? 10 করো। এটা করলে কত দাঁড়ায় দেখো, 180 প্লাস এটা করলে হয় 70 বাই 130 ইনটু 10 হলো। এটা কেটে গেল। তাহলে 70/13 ইজ ইকুয়াল টু কত?
5.3 মতো, মানে 185.3, নিয়ারলি ইজ ইকুয়াল টু 185.3। বোঝা গেল? প্রায়, এখানে ব্র্যাকেটে প্রায়। এই হলো আমাদের অ্যান্সার। বুঝেছো না বুঝুনি বলো? বুঝেছো না বুঝুনি বলো? যদি বুঝে থাকো তাহলে মুছে দেবো। বলো, কোশ্চেনটা বোঝা গেছে না যায়নি? বোঝা গেলে মুছে দেবো। এরপর আমরা 3 নাম্বার প্রবলেমে আসবো। তিন নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো। 3 নম্বর প্রবলেম বলেছে ফর এ সিমেট্রিক ডিস্ট্রিবিউশন দেখো এই হচ্ছে কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা করার আগে আমি আগে মোড সম্পর্কে একটু বলে নিই। মোড মানে হচ্ছে সংখ্যাগুরু। মোড মানে হচ্ছে সংখ্যাগুরু, বাংলায় যেটাকে বলা হয়। এই সংখ্যাগুরুটা কি জিনিস? সংখ্যাগুরু হচ্ছে যেমন ধরো এই যে বিধানসভায় এখন এই যে মমতা ব্যানার্জি আর এই যে ঋতব্রত দুইজনের যে তৃণমূল, একটা হচ্ছে কালীঘাট তৃণমূল আর একটা ঋতব্রত শিবিরের তৃণমূল।
তা বিধানসভায় এখন প্রথমে মমতা ব্যানার্জির তৃণমূল কি করেছে, মমতা ব্যানার্জির তৃণমূল ওই ঋতব্রতকে সাসপেন্ড করে দিয়েছিল। ঋতব্রত কি করেছে, বেশিরভাগ এমএলএ তার নিজের কবজায় নিয়ে বিধানসভায় মানে তার শরিক সংখ্যা বেশি বলে সে বিরোধী আসনে বসে পড়েছে, মানে বিরোধী নেতা সে হয়ে গেছে। কেন হয়েছে, কারণ সেই বিধানসভার ভিতরে তার সংখ্যাটা বেশি, অর্থাৎ সংখ্যাগুরুর দিক থেকে সে এগিয়ে। বোঝা গেছে কি বলেছি? তাহলে সংখ্যাগুরু হচ্ছে, মনে করো এরকম একটা ব্যাপার যে বিধানসভায় বিভিন্ন পার্টির লোকজন সব রয়েছে, তাহলে কোন পার্টির লোক সব থেকে বেশি সেইটাই হচ্ছে সংখ্যাগুরু। বোঝা গেল? তাহলে বিধানসভায় যদি সব পার্টির থেকে আমি কম্পেয়ার করি সব পার্টির সঙ্গে, তাহলে সেই দিক থেকে বিজেপি হচ্ছে সব থেকে আসন সংখ্যা বেশি, তাহলে সংখ্যাগুরু হচ্ছে বিজেপি। বুঝা গেছে? তো তারপরে হচ্ছে ঋতব্রত শিবিরের তৃণমূল, এরকম ব্যাপার। তাহলে সংখ্যাগুরুর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার এই মিন, মিডিয়ান আর মোড এদের মধ্যে যে রিলেশনশিপ সেটা আমরা কি জানি, মনে রাখবে যে রিলেশনশিপ ভালো করে বোঝো, রিলেশনশিপ among mean median and mode, এদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে mode is equal to 3 median minus 2 mode 2 mean। এই হলো রিলেশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, মনে রাখবে যদি অনেক অঙ্ক আসে, এবং এটাও করতে আমাদের এটা কাজে লাগবে। তাহলে কি লিখলাম, মোড ইজ ইকুয়াল টু অর্থাৎ সংখ্যাগুরু ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। বোঝা গেল? তাহলে এইবার তোমরা বলো এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা রাইট হবে, বলো। বলো এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এগুলো তো হবে না, বোঝাই যাচ্ছে হবে না। এইটা আর এইটা হতে পারে, কোনটা হবে একটু দেখি। প্রথমে আমি এটা ক্যালকুলেশন করি, দেখি মোড মাইনাস মিন হলো একদম যোগ বিয়োগ, এর 3 দিয়ে গুণ, তাহলে 3 মিডিয়ান মাইনাস 3 মিন হয়ে গেল। তাহলে আমি যদি এই মিনটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে মোড ইজ ইকুয়াল টু কি পেলাম, এই মিনটা এখানে মাইনাস আছে, ও পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 3 মিডিয়ান মাইনাস, ওটা প্লাস হয়ে গেল, প্লাস হয়ে এটার সঙ্গে যোগ বিয়োগ করে তাহলে আমি পেলাম মাইনাস 2 মিন। দেখো এবার তো এই ফর্মুলা চলে আসলো, আমরা যেটা জানি সেই ফর্মুলা চলে আসলো। দেখো দেখো আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলা চলে আসলো, তাহলে আর দেখার দরকার নেই, এই 4 নাম্বার অপশনটা রাইট। বুঝেছো না বোঝনি? চলো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমরা 3টে টাইপ দেখলাম, এখন আমাদের 4টে টাইপ দেখতে হবে। পরে নেক্সট পার্ট 2তে আমরা 4টে টাইপ শিখব। আজকে সবাই তাহলে আরেকবার বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, গুড নাইট। আজকে এই পর্যন্তই থাক। আর ক্লাসটা ভালো লাগলে যাদের দরকার তাদের সঙ্গে প্লিজ শেয়ার করে দাও, আর চ্যানেলটা একটি লাইক, একটা কমেন্টস আর সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করো যাতে নতুন ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটা পেতে পারো। ঠিক আছে, চলো টাটা।